হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার আমরা আমাদের অনলাইন ক্লাসের ধারায় ফিরে এসেছি। তো যেহেতু এটা আমাদের অনলাইন দ্বিতীয় পর্বের ক্লাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম ক্লাস এবং ক্লাসটা হচ্ছে দশম শ্রেণীর সাথে। আমরা দশম শ্রেণীতে আগে যে পর্যন্ত পড়িয়েছিলাম সেটা ছিল হচ্ছে পাসওয়ার্ড কি। তো আমাদের চ্যাপ্টারটা ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায়, কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। তো দ্বিতীয় অধ্যায়ের পাসওয়ার্ড পর্যন্ত পড়ানোর পর আজকে আমরা শুরু করব তারপরের টপিক, ওয়েবে নিরাপদ থাকা। এই টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব। ওয়েবে নিরাপদ থাকা বলতে এখানে বোঝানো হয়েছে ওয়েবসাইট বা অনলাইনে আমরা যখন কাজ করব তখন কিভাবে আমরা নিরাপদ থাকবো বা নিজেদেরকে নিরাপদ রাখবো সেটা নিয়ে। তো আশা করতেছি আগের ক্লাসে যেই জিনিসগুলো পড়ানো হয়েছিল বা দেখানো হয়েছিল সেগুলো তোমরা ভালোভাবে পড়েছো, দেখেছো এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছো এবং সেটা সংক্রান্ত যে এমসিকিউর জন্য আমি যে কথাগুলো, যে পয়েন্টগুলো, লাইনগুলো হাইলাইট করেছি ওগুলো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখছো এবং পড়েছো। তো এখন আজকে আমি তোমাদের সাথে যেই টপিকটা নিয়ে আলোচনা করতে যাব সেটা হচ্ছে ওয়েবে নিরাপদ থাকা। এটার মধ্যে অনেকগুলো ভাগ আছে। তো মোটামুটি জিনিসটা একটু বড়, তবে বেশি বড় না, 2 পেজের মধ্যে শেষ। তো আজকে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করতেছি, মনোযোগ সহকারে একটু শুনবে এবং সবাই আশা করি বইটা সামনে রাখবে। আর যেহেতু করোনাকালীন সময়, ঠিক আছে, সবার সুস্থতা, সবার মঙ্গল অবশ্যই কামনা করি। আশা করি সবাই সুস্থ থাকবে। দীপ্তর কথা শুনেছিলাম যে দীপ্ত নাকি একটু অসুস্থ, তো আশা করছি দীপ্ত সুস্থ হয়ে উঠেছে। তো সবার মঙ্গল কামনা করে শুরু করি। ওয়েবে নিরাপদ থাকা। ওয়েবে নিরাপদ থাকার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যখনই কোনো কম্পিউটার বা মোবাইল ডিভাইস অনলাইনে যুক্ত থাকে তখনই এর নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। সতর্কতা এবং বিশেষ ব্যবস্থা গ্রহণ করে এই ঝুঁকি কমানো যায়। হ্যাঁ, আমরা যখনই অনলাইনে কানেক্টেড থাকি, মানে কোনো একটা ওয়েব ব্রাউজার বা কোনো একটা মোবাইল ডিভাইস বা কোনো একটা কম্পিউটার, কোনো একটা ল্যাপটপ থেকে যখন আমরা ইন্টারনেটের সাথে যুক্ত হই বা কোনো একটা নেটওয়ার্কের সাথে যখন যুক্ত হই তখনই আমাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়। কেন? কারণ সেখানে শুধু আমি নাই, আমার সাথে আরো অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে। তো তাদের মধ্যে থেকে ভালোও থাকতে পারে, খারাপও থাকতে পারে। যে যদি কেউ খারাপ থাকে তাহলে সে আমার ক্ষতি করার চেষ্টা করতেই পারে। এই জন্য আমার নিরাপত্তা ঝুঁকি তৈরি হবে। এবং সতর্কতার জন্য কিছু বিশেষ ব্যবস্থা যদি আমি মেনে চলি তাহলে দেখা গেছে কি নিরাপদভাবেই আমরা ওয়েবগুলা ব্রাউজ করতে পারি এবং ওয়েবসাইট ব্রাউজ করে আমাদের যে কাজ সেটা আমরা সঠিকভাবে সম্পন্ন করতে পারি। তো এখানে প্রথম যে পয়েন্টটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সাধারণ সাইট। ওয়েবসাইটগুলো ব্রাউজ করার মধ্যে সাধারণ যে সাইটগুলো, সাধারণ যে ওয়েবসাইটগুলো আছে, যেমন এখানে বলা হয়েছে কি ইয়াহু, হটমেল, জিমেলের মতো মেইল যে সাইটগুলা। তো আমরা দেখা গেছে gmail.com এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে সেখানে আমাদের জিমেল অ্যাড্রেসটা দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, আমরা মেইল পাঠাই। তো অনেক সময় দেখা গেছে আমরা কি করি, পাসওয়ার্ডটা দিয়ে যে আমরা প্রবেশ করছি, মেইলটা পাঠানোর পর বা মেইলটা চেক করার পর অনেক সময় দেখা গেছে আমরা জিমেলটা লগ আউট করতে ভুলে যাই বা লগ আউট করি না। ঠিক আছে, আলসেমি করে হোক বা মনের ভুলে হোক লগ আউট করি না। এটা যদি না করা হয়, পরবর্তীতে যদি ওইটা কোনো একটা কমন পিসি হয়, ধরো স্কুলের পিসি বা কোনো একটা সাইবার ক্যাফের পিসি বা তোমার অফিসের পিসি, ওখানে যদি অন্য কেউ এসে বসে সে যদি কি করে ওই পিসিতে দেখে তোমার আইডিটা লগ ইন করা আছে এবং সেখান থেকে যদি কোনো একটা অনৈতিক কাজ সে করে ওই তোমার ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে, তাহলে কিন্তু সেটার দায়ভার তোমার উপরে এসে পড়তে হবে। ঠিক আছে, তারপর দেখা গেছে কি হয় যে এই সমস্ত যে আমরা ইয়াহু, গুগল, ঠিক আছে, হটমেল, এগুলো যে আমরা ইউজ করি, মাইক্রোসফটের ইমেল হচ্ছে হটমেল, তারপর দেখা যাচ্ছে জিমেল হচ্ছে গুগলের, তারপর ইয়াহু মেল তো হচ্ছে যে ইয়াহু কোম্পানির। তো এই যে জিনিসগুলা, এই অ্যাকাউন্টগুলো কিন্তু আমাদের হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। যেগুলো যারা ভিআইপি ইউজার আছে, দেখো যেমন দেখা গেছে দেশের প্রাইম মিনিস্টার বা দেখা গেছে কোনো বড় সেলিব্রিটি বা একজন ক্রিকেটার, ফুটবলার বা একজন অভিনেতা, একজন মডেল, একজন তারকা, সেলিব্রিটি যারা আছে, তারা মন্ত্রী পরিষদ, ঠিক আছে, সচিব, এদের যে যারা ভাইটাল ভিআইপি লোক আছে, তো এদের কি হয়, এদের ইমেল অ্যাকাউন্টগুলো কিন্তু হ্যাকাররা হ্যাক করার চেষ্টা করে। তো হ্যাক হলে কিন্তু তোমার অনেক মূল্যবান ইমেল হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, কেউ হ্যাকার ডিলিট করে দিতে পারে বা ওখান থেকে কোনো তথ্য নিয়ে সে মিস ইউজ করতে পারে। তো নিরাপত্তার জন্য তোমাকে কি করতে হবে, সর্বদা সতর্ক থাকতে হবে। তো এই জন্য যে কাজগুলোর কথা বলা হয়েছে, যে জিনিসগুলো মেনটেন করে চলতে হবে, কি সহজ পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না। আমরা অনেক সময় দেখা গেছে কি অনেকেই যারা একটু, মানে কাউকে হেয় করে বলতেছি না, অনেকেই আছে যারা একটু কম শিক্ষিত, যারা এই জিমেইলের ব্যাপারটা, ফেসবুকের ব্যাপারটা একটু কম বুঝে, তারা অনেক সময় আমরা দেখি যে কি করে, জিমেল অ্যাকাউন্ট খুলছে বা একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, কি করে পাসওয়ার্ড ইউজ করে 12345 কিংবা দেখা গেছে তার মোবাইল নাম্বারটা পাসওয়ার্ড হিসেবে দিয়ে রাখে কিংবা সে তার নিজের নামটাই পাসওয়ার্ড হিসেবে দিয়ে রাখতেছে। এই জিনিসগুলো কিন্তু আসলে ঠিক না। এই সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে যে কোনো একটা হ্যাকার কি করতে পারে, সহজেই ধারণা করে নিতে পারে যে কি তোমার পাসওয়ার্ডটা কি হতে পারে, তুমি কি পাসওয়ার্ড দিতে পারো।
এখন তোমার তোমার অ্যাকাউন্টের নাম হচ্ছে ধরো অভি আহমেদ। এখন তুমি কি করছো, পাসওয়ার্ড হিসেবে অভি আহমেদ দিয়ে রাখছো। এখন তোমার নাম যেহেতু অভি আহমেদ, পাসওয়ার্ড হিসেবে সে অভি আহমেদটা ট্রাই করে অবশ্যই দেখবে। যদি তুমি পাসওয়ার্ডটা দিয়ে রাখো তাহলে সে কিন্তু সে হ্যাক করে ফেলতে পারলো, কারণ পাসওয়ার্ডটা সে জেনে নিতে পারলো, কাজ করতে পারলো। কিংবা দেখা গেছে তুমি কি করছো, তোমার অ্যাকাউন্টের নাম অভি আহমেদ, তোমার ফোন নাম্বার যেটা সেটা দিয়ে রাখছো। এখন তোমার পরিচিত কেউ একজনই তোমার ফোন নাম্বারটা সে জানে, সে তোমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে কি করলো, সেখানে পাসওয়ার্ড হিসেবে তোমার ফোন নাম্বারটা ট্রাই করে দেখলো, দেখলো কাজ হয়ে গেছে। তো সে কি করলো, সেখান থেকে তোমার অন্য একটা ফ্রেন্ডকে কিছু আজে বাজে কথা লিখে পাঠালো, ঠিক আছে, বকাঝকা করে পাঠালো। পাঠায় কি করলো, সে মেলটা ক্লোজ করে দিল। তো তোমার ওই ফ্রেন্ডটা কিন্তু দেখতেছে যে তোমার ইমেল অ্যাড্রেস থেকে মেলটা গেছে, তো সে ধরে নিতেছে তুমি তাকে বকাঝকাগুলো করছো, কিন্তু আসলে কিন্তু করছে অন্য একজন ব্যক্তি। তো এই জন্য আমরা সহজ পাসওয়ার্ড ব্যবহার করবো না। ব্যবহার করার ক্ষেত্রে কি করব, একটু বড় ধরনের জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করব, জটিল বিন্যাসের মাধ্যমে ব্যবহার করব। কিরকম, আমরা পাসওয়ার্ড তৈরি করার সময় 3টে স্টেপ ফলো করব। একটা হচ্ছে আপার কেসের অ্যালফাবেট ইউজ করব, আপার কেস লেটার, লোয়ার কেস লেটার ছোট হাতের অক্ষর, বা আপার কেস লেটার বড় হাতের অক্ষর, এই দুই ধরনের অক্ষর ব্যবহার করব। নাম্বার ব্যবহার করব, আপার কেস লোয়ার কেস লেটার, সাথে কি করব, নাম্বার বা নিউমেরিক ডিজিট যেগুলা 0 to 9 পর্যন্ত এরকম যে কোনো সংখ্যাগুলো ব্যবহার করব। সাথে কি করব, কিছু সিম্বল ব্যবহার করব, যেমন স্ল্যাশ, হ্যাশ, আন্ডারস্কোর, @, এই ধরনের যে, বা এক্সক্লেমেটরি সাইন, এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করব। তারপর আরেকটা জিনিসের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা। পাসওয়ার্ডকে আমরা নিয়মিত পরিবর্তন করব। ধরো প্রতি মাসে একবার আমরা আমাদের পাসওয়ার্ডটাকে চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিব। কেন, কারণ পাসওয়ার্ডটা যদি একই পাসওয়ার্ড রেগুলার থাকে তাহলে কি হয়, দেখা গেছে যে একটা হ্যাকারের ধারণা করতে সহজ হয়। কিংবা দেখা গেছে তুমি রেগুলার তোমার অফিসে তোমার ডেস্কে বসে পাসওয়ার্ডটা টাইপ করো, পাশের ডেস্ক থেকে একজন দেখতেছে, বা তুমি একটা সাইবার ক্যাফেতে বসে কাজ করতেছো, পাশের ডেস্ক থেকে কেউ একজন তোমাকে পাসওয়ার্ডটা টাইপ করতে দেখতেছে, সে তোমার যে যে বাটনগুলোর উপরে আঙ্গুলগুলো ঘুরতেছে সেটা নিয়ে একটা গেস করলো। গেস করলে কি হলো, দেখা গেছে 7 দিন 8 দিন 10 দিন ট্রাই করে সে পাসওয়ার্ডটা ম্যাচ করে ফেলতে পারলো। কিন্তু তুমি যদি কিছুদিন নির্দিষ্ট সময় পর যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করো তাহলে কিন্তু তার এই চান্সটা সে কাজে লাগাতে পারতেছে না। তারপর যেমন কি আছে, যে সকল ওয়েবসাইটগুলা বা যে সকল অ্যাপ্লিকেশনগুলা দ্বিমুখী ভেরিফিকেশন সাপোর্ট করে তাদের সেক্ষেত্রে ওই সমস্ত সাইটে দ্বিমুখী ভেরিফিকেশন ইউজ করা উচিত, যেটা আমরা ফেসবুক বা জিমেলের ক্ষেত্রে দেখি 2 স্টেপ ভেরিফিকেশন নামে, ঠিক আছে। যেমন এখানে উদাহরণ হিসেবে সেটা দিচ্ছে জিমেলের 2 স্টেপ ভেরিফিকেশন। এখানে কি করা হয়, প্রোফাইলের অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হয়, সেখানে গিয়ে কি করতে হয়, 2 স্টেপ ভেরিফিকেশনে প্রবেশ করতে হয়। ওখানে এডিট অপশনে ক্লিক করে ওখানে একটা দ্বিতীয় স্টেপ যেটা থাকবে ভেরিফাই করার জন্য, সেটা কি ইমেল বা ফোন হবে, সেটা চুজ করে দিতে হয়। চুজ করার পর কি করতে হয়, ওখানে ফোন নাম্বার চুজ করলে ফোন নাম্বার দিতে হয়। ফোন নাম্বার দিলে গুগল কি করে, একটা সিকিউরিটি কোড ওই ফোন নাম্বারে পাঠায়, 6 ডিজিটের একটা সিকিউরিটি কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড যেটাকে বলা হয় ওটিপি। তো সেই ওটিপিটা পাঠায় জেনারেট করে। সেই ওটিপিটার একটা টাইম থাকে যে 1 মিনিট থেকে 5 মিনিট, এরকম একটা টাইম বিভিন্ন ওয়েবসাইটের জন্য ভ্যারি করে এটা, যে এইটুকু সময়ের মধ্যে এই ওটিপিটাকে তোমার প্রবেশ করাতে হবে। তুমি ওই ওটিপিটা দিলে পর তোমার 2 স্টেপ ভেরিফিকেশনটা ওকে করে দিলে চালু হয়ে যায়, অন করে দিলে চালু হয়ে যায়। তখন কি হয়, তোমার পাসওয়ার্ডটা যদি কেউ জানেও, তখন সে যদি তোমার পাসওয়ার্ডটা তোমার ইমেল অ্যাড্রেসে দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তখন কি হবে, তোমার ওই ফোন নাম্বারটাতে একটা ওটিপি আসবে, মানে ওয়ান টাইম একটা পাসওয়ার্ড একটা কোড আকারে আসবে, এবং সেই কোডটা না দেওয়া পর্যন্ত তুমি ওই ডিভাইসে আর লগ ইন করতে পারতেছো না। এক্ষেত্রে তোমার দুইটা সুবিধা, এক হচ্ছে সে লগ ইন করতে পারলো না, দ্বিতীয় হচ্ছে তুমি বুঝতে পারলা যে তোমার আইডিটা কেউ লগ ইন করার চেষ্টা করছিল। তো এই এই জিনিসগুলোর দিকে একটু মনোযোগ রাখতে হয়, মনোযোগ রাখবা যে কিভাবে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করে রাখা যায়। ইমেলের ক্ষেত্রে করা যায় এটা, জিমেলের ক্ষেত্রে, আবার ফেসবুকের ক্ষেত্রে 2 স্টেপ ভেরিফিকেশন আছে, কি যে তোমার ফোন নাম্বার দেওয়া থাকবে বা জিমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেকেন্ড ভেরিফিকেশন স্টেপ, যেখানে তোমার একটা মেইল বা একটা কি হয়, ফোন নাম্বার একটা মেসেজ যাবে যে তোমার এই অ্যাকাউন্টটা কেউ একজন ব্রাউজ করতে চাচ্ছে, তুমি কি পারমিট দিচ্ছ কিনা। যদি তুমি পারমিট দাও তাহলে দেখা গেছে কোডটা ওখানে সাবমিট করলে ওই আইডিটা লগ ইন হবে, আর যদি সাবমিট না করো তাহলে হচ্ছে না। তো তোমার আইডি তোমার ফোন নাম্বার তুমি যদি দিয়ে রাখো তাহলে দেখা গেছে তুমি তোমার ফোন নাম্বারে মেসেজ পেয়ে কোডটা ইউজ করে লগ ইন করলা, কিন্তু থার্ড পার্সন কেউ যদি চেষ্টা করে সেটা, সে তো তোমার ফোন নাম্বারটা হাতের কাছে তার পাচ্ছে না, এবং সে কোডটাও পাচ্ছে না, যার কারণে সে লগ ইনও করতে পারতেছে না, তোমার অ্যাকাউন্টটা সিকিউর থাকতেছে। তো এরপর যেটা বলছে, সাইবার ক্যাফেতে আমরা অনেক সময় কি করি, ভুলে ইমেলে লগ ইন করছি বা ফেসবুকে লগ ইন করছি, লগ আউট না করে চলে আসছি, ঠিক আছে। এই জিনিসটা একটু সতর্ক থাকতে হবে যে লগ আউট করে আসতে হবে। তারপর দেখা গেছে আমরা যে সমস্ত ওয়েব ব্রাউজারগুলো ইউজ করি, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, বা মাইক্রোসফট এজ, বা ইউসি ব্রাউজার, ঠিক আছে, অপেরা মিনি, অপেরা ব্রাউজার, এগুলোর মধ্যে কিন্তু দেখবে একটা অপশন থাকে সেটিংসে গেলে কুকিজ। এই কুকিজ যদি চালু থাকে তাহলে দেখা গেছে কুকিজ কি করে, অনেক সময় আমাদের অজান্তেই অনেক তথ্য
ওই ব্রাউজার কোম্পানির কাছে কিংবা থার্ড পার্টির কাছে ট্রান্সফার করে। তো এই জিনিসটার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে যে কি আমি যে জিনিসগুলা চাচ্ছি না সেই জিনিসগুলো যেন শেয়ার না হয়, কুকিজটা যেন অফ থাকে। আর হ্যাকাররা যখন কোনো একটা পিসি হ্যাক করে তখন তারা ওই ব্রাউজারের কুকিজগুলো ঘাটে। কুকিজগুলো ঘাটলে ওখানে দেখা গেছে অনেক ওয়ান টাইম পাসওয়ার্ড, অনেক আইডি, ইমেল অ্যাড্রেস এগুলো সংরক্ষিত থাকে এবং সেখান থেকেই সেই পাসওয়ার্ডগুলো ফাইন্ড আউট করে নিতে পারে। আচ্ছা, এরপর যে জিনিসটা বলা হয়েছে, কোনো ওয়েবসাইট ব্যবহারের কাছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে নানান ধরনের কিছু পারমিশন চাওয়া হয়, অ্যালাউ করতে বলা হয় বা ডিনাই করতে বলা হয়, বিভিন্ন তথ্য চাওয়া হয়। তো না বুঝে না জানলে বিশেষ কোনো প্রয়োজন ছাড়া কোনো তথ্য না দেওয়া এবং অ্যালাউ না করা, ঠিক আছে? ওই ওয়েবসাইট তোমার পিসিতে কিছু করতে চাচ্ছে, অ্যালাউ করা না করা। তারপর যে জিনিসটার কথা বলেছে সামাজিক সাইট। সামাজিক সাইট বলতে আমরা কি বুঝি? ব্যক্তিগত যোগাযোগের সাইট, যেমন ফেসবুক আছে, টুইটার আছে, স্কাইপ এগুলা যেমন আছে, ইনস্টাগ্রাম আছে। এখানে অনেকে কি করে নিজেদের ব্যক্তিগত তথ্য রাখে, নিজের বায়োডাটা রেখে দেয়, ঠিক আছে? তারপর দেখা যাচ্ছে নিজের পার্সোনাল অনেক ছবি শেয়ার করে রাখে, ঠিক আছে? ভুলক্রমে যদি কেউ অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে ফেলে তাহলে কিন্তু তোমার সেই তথ্যগুলো আর প্রাইভেসি থাকলো না, তোমার সেই মানে ছবিগুলো বা তথ্যগুলোর প্রাইভেসিটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। তো ব্যক্তিগত তথ্য যাতে নষ্ট না হয় সেজন্য উচিত যে সঠিক একটা পাসওয়ার্ড ব্যবহার করা এবং পার্থপক্ষে বিশেষ ব্যক্তিগত কোনো ছবি বা বিশেষ ব্যক্তিগত কোনো তথ্য সেখানে শেয়ার না করা সামাজিক যোগাযোগের সাইটে। আর এছাড়া এখানে আরো কিছু সতর্কতার কথা বলা হয়েছে, সেই সতর্কতাগুলো আমি একে একে বলি। কাউকে বন্ধু বানানোর আগে সতর্ক হয়ে নেওয়া যে আসলে সেই ব্যক্তিটা কি ভালো কিনা কিংবা তার দ্বারা আমার ক্ষতির কোনো সম্ভাবনা আছে কিনা। দ্বিতীয় হচ্ছে অপরিচিত কেউ যদি বন্ধু হওয়ার জন্য চায় তার সম্বন্ধে ভালোভাবে খোঁজ খবর করে নেওয়া, কিংবা অন্য কোনো কেউ তাকে চেনে কিনা, তার সাথে বন্ধুত্ব আছে কিনা সেগুলো জেনে তারপর তাকে বন্ধুত্ব করা। তারপর খুব ব্যক্তিগত কোনো ছবি ফেসবুকে বা সোশ্যাল সাইটগুলোতে প্রকাশ না করা। তারপর দেখা গেছে আমরা যে ডিভাইস থেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করব সেখান থেকে ইউজ করার শেষে লগ আউট করে রাখা, প্রতিবার লগ আউট করে রাখা, যেটা আমরা ম্যাক্সিমাম টাইম মোবাইলে ইউজ করার ক্ষেত্রে করি না। আচ্ছা, তারপর সাইবার ক্যাফে বা স্কুলে ইন্টারনেট ব্যবহার করার পর সাইন আউট করা। যেখানে তুমি সাইবার ক্যাফে বা পাবলিক কোনো পিসিতে বা ডিভাইসে বসে যদি তুমি তোমার মানে পার্সোনাল সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্সেস করো, সেটা শেষে তোমাকে অবশ্যই সেখান থেকে লগ আউট করে আসা উচিত। তারপর বন্ধুর বা পরিচিত কারো ফোন ইউজ করে, আমরা দেখা গেছে অনেক সময় আমার ফোনে চার্জেস, দোস্ত তোর মোবাইলটা একটু দে, আমার ফেসবুকটা একটু লগ ইন করে দেখি কি কি মেসেজ আসছে, কি কি আপডেট আসছে একটু দেখি। তো দেখার পরে দেখা গেছে অনেক সময় আমরা লগ আউট করতে ভুলে যাই, কিংবা দেখা গেছে কি হয় আমরা ওখানে কিন্তু আইডির পাসওয়ার্ডটা সেভ করা, রিমেম্বার পাসওয়ার্ড একটা অপশন থাকে, আমরা দেখা গেছে ভুলক্রমে ওটা দিয়ে ফেললে পরবর্তীতে আইডিটা ডিলিট করে দিয়ে আসি না, রিমুভ করে দিয়ে আসি না। তারপর কি হয় দেখা যায় কি ওই বন্ধু আমার হয়ে সে ওই ফেসবুক আইডিটার মধ্যে লগ ইন করে অনেক সময় আজেবাজে কিছু লিখতে পারে, আমরা মনে করি তখন আমাদের আইডি হ্যাক হয়েছে, আসলে হ্যাক হয়নি। এটা আমাদের পরিচিত কারো দ্বারাই এই জিনিসগুলো হয় এবং আমাদেরকে ব্ল্যাকমেল করার জন্য কিংবা আমার সাথে দুষ্টামি করে হোক, তারা কিন্তু বন্ধু বান্ধবরাই কিন্তু এই কাজটা করে, কিন্তু আমরা অনেক সময় মনে করি কি যে এটা বাহিরের কেউ হ্যাক করছে, কিন্তু আসলে জিনিসটা সেরকম হয় না। তো আরেকটা জিনিস যেটা হয় ম্যাক্সিমাম টাইম সেটা হচ্ছে আমরা আমাদের বিভিন্ন অ্যাড দেখতে পাই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াগুলো ইউজ করার সময়, যেগুলোতে ক্লিক করতে বলা হয়, ক্লিক করেন আর্ন করেন, কিংবা দেখা গেছে অনেক অপরিচিত আইডি থেকে মেসেজ আসে যে আপনি স্প্যাম ধরনের মেসেজ আসে কি যে আপনি এই অ্যাডটাতে ক্লিক করেন, ঠিক আছে, ক্লিক করলে আপনি এই ধরনের সুবিধা পাবেন, বা এই অ্যাপ্লিকেশনটার মধ্যেই করেন, কিংবা আমার এই গ্রুপটাতে একটা লাইক দেন, আমার এই পেজে বা চ্যানেলে একটা সাবস্ক্রাইব করেন, পেজে একটা লাইক দেন। এই ধরনের অনেক প্রকার রিকোয়েস্ট অনেক সময় অনেক অপরিচিত আইডি থেকে আসে বা কম পরিচিত মানুষের কাছ থেকে আসে। এগুলোর ক্ষেত্রে একটু ব্যবহার করার ক্ষেত্রে সাবধান, কারণ ওই একটা ক্লিকের মাধ্যমে হয়তো বা তোমার আইডি বা তোমার পাসওয়ার্ডটা ক্লোন হয়ে তার কাছে চলে যেতে পারে, বা তোমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটা ক্লোন হয়ে তার কাছে চলে যেতে পারে, সে পরবর্তীতে তোমার ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এরপর সবার লাস্টের পয়েন্ট যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বয়সোপযোগী সাইট। বয়সোপযোগী সাইট কি, অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো কিনা আন্ডার এজ মানে পার্সনদের জন্য না, যেমন ম্যাচিউর পার্সন বলতে ধরা হয় 18 বছর বয়স পর্যন্ত আন্ডার এজ থাকে, 18 বছর উপরে যারা তাদেরকে ম্যাচিউর পার্সন ধরা হয় বা বয়স্ক বা প্রাপ্তবয়স্ক ধরা হয়। তো এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলো কিনা মানে 18 বছরের নিচের মানুষদের জন্য উপযুক্ত না। ধরো ওখানে এমন একটা সিন আছে যেই সিনটা দেখলে তুমি মানে এমনভাবে তোমাকে হিট করবে, তোমার মর্মে গিয়ে এমনভাবে হিট করবে তুমি হয়তো বা অজ্ঞান হয়ে যেতে পারো। ধরো এমনভাবে একটা খুন করার সিন আছে, ঠিক আছে, যে একজন মানুষকে খুন করা হচ্ছে, বা কোনো একটা ভায়োলেন্ট সিন আছে যেখানে মারামারির এমন একটা দৃশ্য আছে যেটা কিনা ছোট একটা বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা, কিংবা দেখা গেছে 15-16 বছরের একটা মানুষের জন্য, বাচ্চা একটা ছেলের জন্য, একটা মেয়ের জন্য হয়তো বা একটু ভয়ভীতিকর হতে পারে, ঠিক আছে, যাদের এপিলেপসি সমস্যা আছে তাদের জন্য ভয়ভীতিকর হতে পারে। তো দেখা গেছে এই জিনিসগুলা এই জন্য যে আন্ডার এজড যেগুলা
আন্ডার এজ যারা আছো তাদেরকে উচিত না যে বয়স উপযোগী যে সাইটগুলো মানে প্রাপ্তবয়স্কদের যে সমস্ত সাইট সেগুলো ভিজিট না করা। যেমন এক্ষেত্রে আরও একটা জিনিস আমি ফ্র্যাঙ্কলি বলি, সেটা হচ্ছে কিছু ওয়েবসাইট আছে যেগুলো কিনা মানে অ্যাডাল্টদের জন্য, সেখানে ম্যাচিউর পার্সনদের ঠিক আছে নানান ধরনের ভিডিও কন্টেন্টসগুলো থাকে, ঠিক আছে। ওই ওয়েবসাইটগুলো পার্থক্যকে ভিজিট না করা। কেন? আমরা অনেক সময় বলি আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকছে, মোবাইলে ভাইরাস ঢুকছে। তো মোবাইলে ভাইরাস ঢোকা, কম্পিউটারে ভাইরাস ঢোকা, হ্যাকিং হওয়ার সবচেয়ে প্রধান ব্যাপারগুলো হচ্ছে এই অ্যাডাল্ট যে সাইটগুলো আছে সেগুলো। কারণ এইগুলাকে হ্যাকাররা সর্বপ্রথম টার্গেট হিসেবে ধরে। কেন? কারণ একটা অ্যাডাল্ট কন্টেন্ট দেখলে প্রত্যেকেরই ইচ্ছে করে একটু ঢুকে দেখতে যে ওখানে আসলে অ্যাকচুয়ালি কি জিনিসটা আছে, জিনিসটা কেমন। তো এই সুযোগটাই হ্যাকাররা কি করে কাজে লাগায় কি করে, ওখানে একটা ব্যাকগ্রাউন্ডে এমন একটা ছোট একটা অ্যাপস রেখা দেয় যে তুমি ওই অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে দেখবা ও নানান ধরনের ওয়েবসাইটে তোমাকে ওপেন করে একটা হিজিবিজি অবস্থা সৃষ্টি করবে। ওই হিজিবিজি অবস্থাগুলা ক্লোজ করে বের হইতে ও কি করবে, তোমার ডিভাইসের যে লগ ইন, ইমেল পাসওয়ার্ড বা ইমেল আইডি, ফেসবুক আইডি, তারপর দেখা গেছে ইনস্টাগ্রাম আইডি, সেগুলার পাসওয়ার্ড বা ইম্পর্টেন্ট তথ্যাদি ওর কাছে ক্লোন হয়ে চলে যাবে। তোমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস ওর কাছে ক্লোন হয়ে চলে যাবে এবং পরবর্তীতে সে সেগুলো ব্যবহার করে তোমাকে ব্ল্যাকমেল করতে পারবে বা তোমার তথ্যগুলি চুরি করতে পারবে। সো আমাদের অবশ্যই কি করতে হবে, এই সমস্ত মানে তুমি বয়স্ক হও বা না হও, আমার সাজেশন থাকে মানে অ্যাজ এ ঠিক আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমার পরামর্শ হচ্ছে তুমি 50 বছর তোমার বয়স হোক, তারপরও আমি পরামর্শ দিব অ্যাডাল্ট ওয়েবসাইটগুলো একটু এড়িয়ে চলা। কারণ এখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো মূলত তৈরি করা হয় মানুষকে সাময়িকভাবে একটা বিনোদন দেওয়ার জন্য, কিন্তু সেই বিনোদনের পিছনে তাদের একটা মূল উদ্দেশ্য থাকে যে আমাদের ডিভাইসগুলো হ্যাক করে আমাদের কাছ থেকে তথ্য নিয়ে অন্য থার্ড পার্টির কাছে বিক্রি করা। ঠিক আছে, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তারপর দেখা গেছে বিভিন্ন ওয়েবসাইটে অনেক সময় দেখা গেছে বেশ কিছু দেখায় যে কি ভায়োলেন্ট কন্টেন্ট, ঠিক আছে, যা কভার করা থাকে বা ব্লার করা থাকে ছবিগুলা। এই ধরনের ছবিগুলোতে ক্লিক করার আগে একটু আমাদের সাবধান থাকা উচিত, বা বিজ্ঞাপন থাকলে সেগুলোতে ক্লিক করার ক্ষেত্রে সাবধান থাকা উচিত। কারণ ওই একটা বিজ্ঞাপনে ক্লিক করছো, সাথে সাথে তোমার ডিভাইসের সমস্ত তথ্যগুলিগুলা, অ্যাকাউন্ট আইডি, পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ক্লোন হয়ে চলে যেতে পারে। সো এক্ষেত্রে তোমাকে সাবধান থাকতে হবে। তো প্রযুক্তির বিকাশের সাথে সাথে যেমন সুবিধা হচ্ছে তেমন অসুবিধা আছে, তাই নিজের নৈতিকতাকেও কিন্তু উন্নয়ন করতে হবে। নৈতিকতা যদি উন্নত না হয়, তুমি কিন্তু টেকনোলজির আপগ্রেড জিনিসগুলো ব্যবহার করে লসের সম্মুখীন হবে, প্রফিট বা লাভের সম্মুখীন কিন্তু কখনোই হবে না। তো আজকের লেকচারটা আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা মোটামুটি ভালোভাবে পড়বে এবং যেই জিনিসগুলো পয়েন্টগুলো আমি হাইলাইট করে বলেছি সেই জিনিসগুলো যদি একটু ভালোভাবে পড়ো তাহলে এমসিকিউগুলো নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তারপরে যদি তোমরা কোনো প্রকার কোনো ধরনের সমস্যা ফেস করো, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমার ফোন নাম্বার বা আমার মেসেঞ্জারে বা আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করবে। আমি পার্সোনালি তোমাদের চেষ্টা করব সমস্যাগুলো সলভ করে দিতে, কিংবা অন্য যে কোনো সাবজেক্ট সংক্রান্ত সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি চেষ্টা করবো সংশ্লিষ্ট টিচারকে জানিয়ে তার মারফত তোমাকে সাহায্য করার জন্য, কিংবা আমি নিজে ব্যক্তিগতভাবে তোমাকে সাহায্য করব। তো আশা করছি সবাই তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করবে, যেহেতু সামনের মাস থেকে তোমাদের আবার দ্বিতীয় পর্বের পরীক্ষা আছে। আর বাসায় থেকে খুব একটা দরকার না হলে বের হবে না, সাবধানে থাকবে। অবশ্যই বাইরে বের হলে মাস্ক বা হ্যান্ড গ্লাভস ইউজ করবে। বাসায় ফেরার পর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধুবে এবং পরিবারের সবাইকেও সতর্ক থাকতে বলবে। আশা করি যে তোমরা সবাই তোমাদের পরিবার এবং আত্মীয় স্বজনদেরকে নিয়ে সাবধানে থাকবে, সুন্দর মতো মঙ্গল মতো ভালোভাবে থাকবে। এই শুভকামনা করে তোমাদের সাথে আজকের ক্লাসটা শেষ করতেছি। খোদা হাফেজ।